পরীক্ষার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে কি একটু টেনশনে আছেন? ভাবছেন সব নিয়ম ঠিকঠাক মতো মনে আছে তো? একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা এমনভাবে টেন্সটা শিখব যেন পরীক্ষার হলে আর কোনো কনফিউশনই না থাকে। চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ইংরেজি গ্রামারের এই যে বিশাল দুনিয়া, এখানে কোন টেন্সটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়? একটু ভাবুন তো। উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো হতে পারে। আসলে এটা আর কিছুই নয়, আমাদের খুব পরিচিত সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা হয়তো ভাবি, আর এটা তো আমি জানি। কিন্তু জানেন কি, পরীক্ষার খাতায় নম্বর কাটার জন্য এর কিছু ছোটখাটো নিয়মই যথেষ্ট, যেগুলো আমরা প্রায়ই এড়িয়ে যাই। তো আজকে আমাদের রোডম্যাপটা কি হতে চলেছে? আমরা প্রথমে এর ভিত্তিটা একদম পাকা করে নেব। তারপর শিখব কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ বাক্য আর প্রশ্ন তৈরি করতে হয়। এরপর আমরা এর কিছু স্পেশাল ব্যবহার দেখব, যা পরীক্ষায় আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। আর সবচেয়ে জরুরি, আমরা সেই কমন ভুলগুলো ধরব যা আমাদের নম্বর কমিয়ে দেয়। আর হ্যাঁ, শেষে থাকছে পরীক্ষার আগের রাতের জন্য একটা কুইক রিভিশন গাইড। তাহলে আমাদের প্রথম কাজ হল ভিত্তিটাকে মজবুত করা। দেখুন, সিম্পল প্রেজেন্ট টেন্স শুধু একটা নিয়ম নয়, এটা ইংরেজি ভাষার মূল কাঠামোর মতো। এই বেসিকটা যত পরিষ্কার হবে, গ্রামারের ওপর আপনার দখলও কিন্তু ততই বাড়বে। ভিত্তিটা তো বোঝা হলো, এবার সময় এসেছে সেই ভিত্তির উপর দেয়াল তোলার। মানে আমরা এখন শিখব কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে একদম নিখুঁতভাবে হ্যাবাচক, নাবাচক এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। চলুন শুরু করা যাক হ্যাবাচক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে। খুব সহজ ভাষায় বললে, যখন আমরা বলি যে কিছু একটা সত্যি বা কিছু একটা ঘটে, এর গঠনটা তো একদম জলের মতো সোজা। প্রথমে কর্তা বা সাবজেক্ট, তারপর ক্রিয়া বা ভার্ব, আর শেষে বাকি শব্দগুলো। এই যে এখানে কয়েকটা উদাহরণ দেখুন, যেমন হি ইটস রাইস, এখানে কর্তা হল হি আর ক্রিয়া ইটস। আবার ধরুন দে আর হ্যাপি বা আই প্লে ফুটবল। খেয়াল করে দেখুন, সবগুলোই কিন্তু ওই একই সহজ সূত্র মেনে চলছে। এইবার কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কারণ এটা পরীক্ষার একটা হট টপিক। সেই বিখ্যাত এস বা ইএস এর নিয়ম মনে রাখবেন। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, মানে হি, শি, ইট বা যে কোনো একটা নাম, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করাটা মাস্ট। যেমনটা দেখছেন, হি প্লেজ ঠিক, কিন্তু দে প্লেতে কোনো এস নেই। হ্যাবাচক বাক্য তো হলো, কিন্তু যদি বলতে চাই কিছু একটা হয় না, তখনই আমাদের দরকার হয় নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যের। আর এর জন্য আমাদের একজন হেল্পার লাগে, আর সেই হেল্পার হলো ডু বা ডাজ। গঠনটা খেয়াল করুন, সাবজেক্টের পর ডু বা ডাজ, তারপর নট এবং শেষে মূল ভার্বটা। যেমন হি ডাজ নট ইট রাইস, এখানে কর্তা হি হওয়ায় আমরা ডাজ নট ব্যবহার করেছি। কিন্তু পরের উদাহরণে দেখুন, আই ডু নট লাইক দ্য ম্যান, কর্তা আই হওয়ায় বসেছে ডু নট। আর বি ভার্ব থাকলে তো ব্যাপারটা আরও সোজা, সরাসরি ইজ নট বা আর নট বসিয়ে দিলেই কাজ শেষ। আমরা বাক্য তৈরি করতে শিখে গেলাম। এবার সেই বাক্য নিয়ে প্রশ্ন করার পালা, তাই না? পরীক্ষার জন্য প্রশ্ন তৈরির নিয়মগুলো জানাটা কিন্তু খুব জরুরি, কারণ এই জায়গাটা থেকে প্রায়ই প্রশ্ন আসে। চলুন দেখে নিই। প্রথমে আসি সেই সব প্রশ্নে যার উত্তর শুধু হ্যাঁ বা না দিয়েই দেওয়া যায়। এগুলোর গঠন বেশ মজার। বাক্যের যে হেল্পার মানে ডু বা ডাজ, সেটা লাভ দিয়ে একদম সামনে চলে আসে, আর বাকি সব প্রায় একই থাকে। যেমন ধরুন, ডু ইউ নো হিম বা ডাজ রিনা রিড ইংলিশ। দুটো ক্ষেত্রেই দেখুন সাহায্যকারী ক্রিয়া ডু বা ডাজ কেমন বাক্যের রাজা হয়ে সামনে বসে গিয়েছে আর প্রশ্ন তৈরি করে ফেলেছে। পরীক্ষার জন্য একটা স্পেশাল টিপস দিই, কেমন? উইচ প্রশ্নগুলোর মধ্যে হুয়ের ব্যবহারটা একটু আলাদা। যখন হু নিজেই কর্তা হিসেবে কাজ করে, তখন কোনো ডু বা ডাজের দরকারই হয় না, সরাসরি হু রিডস ইংলিশ। কিন্তু অন্য সব ওয়েট শব্দের জন্য, যেমন ওয়্যার, হোয়াট, ওয়াই, এগুলোর জন্য ডু বা ডাজ লাগবেই। যেমন ওয়্যার ডু ইউ লিভ। এই ছোট্ট পার্থক্যটা মনে রাখলে অনেক ভুল এড়ানো সম্ভব। এবার একটা একটু প্যাঁচানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম দেখা যাক, প্রশ্নবোধক নাবাচক বাক্য। এখানে আসল খেলাটা হলো নট কোথায় বসবে তা নিয়ে। নিয়মটা সহজ, কর্তা যদি প্রোনাউন হয়, যেমন হি, শি, দে, তাহলে নট তার পরে বসে, যেমন ডাজ হি নট গো। আর কর্তা যদি নাউন হয়, মানে কোনো নাম যেমন রাম, তাহলে নট তার আগে বসে, যেমন ডাজ নট রাম গো। বেসিক নিয়মগুলো তো আমাদের পকেটে, এখন সময় একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার। কি বলেন? সিম্পল প্রেজেন্ট টেন্সের এমন কিছু বিশেষ ব্যবহার আছে যা সাধারণ নিয়মের বাইরে, আর এগুলো জানলেই কিন্তু পরীক্ষায় আপনি অন্যদের থেকে বেশ খানিকটা এগিয়ে থাকবেন।
এই বিশেষ ব্যবহারগুলো পরীক্ষকদের খুব পছন্দের জায়গা। যেমন ধরুন, যা চিরন্তন সত্য, দ্য সান রাইজেস ইন দি ইস্ট, অথবা যা আমাদের রোজকার অভ্যাস, হি টেক্স টি এভরি মর্নিং। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ভবিষ্যতের কোনো পাকা পরিকল্পনা বোঝাতেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়, যেমন দ্য ট্রেন স্টার্টস অ্যাট 9। হিস্টোরিক প্রেজেন্টের এই উদাহরণটা দেখুন, বাবের নাও এন্টার্স দ্য প্লেন্স অফ ইন্ডিয়া। ঘটনাটা কিন্তু অনেক আগের, অতীতের, কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করার ফলে মনে হচ্ছে যেন আমরা কোনো খেলার ধারাভাষ্য শুনছি আর সব কিছু চোখের সামনে ঘটছে। ইতিহাসকে জীবন্ত করে তোলার এটা একটা দারুণ কৌশল, তাই না? সব নিয়ম তো জানা হলো, কিন্তু তারপরেও পরীক্ষার হলে কোন ফাঁদে পা দিয়ে আমাদের নম্বর কাটা যায়? চলুন এবার সেই সব সাধারণ কিন্তু মারাত্মক ভুলগুলো একটু দেখে নে আর শিখি কিভাবে সেগুলো থেকে বাঁচা যায়। এই বাক্যটা একটু দেখুন তো, হি ডাজ নট ইটস রাইস। খুবই পরিচিত একটা ভুল, তাই না? এখানে ডাজ ব্যবহার করা হয়েছে, আবার ভার্বের সাথে এসও যোগ করা হয়েছে। এটা কিন্তু একটা ডাবল ভুল। তাহলে সঠিকটা কি হবে? অবশ্যই হি ডাজ নট ইট রাইস। গোল্ডেন রুলটা সবসময় মনে রাখবেন, বাক্যে একবার ডু বা ডাজ চলে এলে ভার্ব তার সব ক্ষমতা হারিয়ে একদম বেসিক বা মূল রূপে ফিরে আসে, তার সাথে আর কোনো এস বা ইএস বসতে পারে না। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। এতক্ষণ আমরা যা যা শিখলাম, এবার সেগুলোকে এক জায়গায় নিয়ে আসার পালা। পরীক্ষা ঠিক আগের মুহূর্তে ঝালিয়ে নেওয়ার জন্য আপনাদের দিচ্ছি একটা ফাইনাল রিভিশন গাইড, যেখানে এক নজরে পুরো সিম্পল প্রেজেন্ট টেন্স দেখে নেওয়া যাবে। এই স্লাইডটা হলো আপনার ফাইনাল রিভিশন নোট। হ্যাঁবাচক, নাবাচক, প্রশ্নবোধক, WH কোয়েশ্চেন সব কিছুর গঠন আর উদাহরণ পাশাপাশি সাজানো আছে। পরীক্ষার আগের দিন বা পরীক্ষার ঠিক আগে কয়েক মিনিটের জন্য শুধু এই টেবিলে চোখ বোলালেই পুরো বিষয়টা আবার মাথায় গেঁথে যাবে। তাহলে পরের পরীক্ষার প্রশ্নপত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সকে মোকাবেলা করার জন্য আপনারা কি এখন পুরোপুরি তৈরি? আশা করি এই আলোচনার পর এই টেন্স আর ভয়ের কোনো কারণ হবে না, বরং এটাই হবে আপনার সবচেয়ে শক্তির জায়গা। সবার জন্য অনেক শুভকামনা।